যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। প্রোপাগান্ডায় ভয় পায় না জামাত বললেন ডাক্তার শফিকুর রহমান। কর্মক্ষেত্রে নারীদের পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস। সারা দেশে প্রচার প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা। নির্বাচনে সহিংসতার আশঙ্কা, টিআইবির তফসিল ঘোষণার পরে পর্যন্ত নিহত 15 জন, প্রতিহতে ব্যবস্থা নেয়ার তাগিদ। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, ববি রূপন্তীর 7 বছরের সাজা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দেশকে পুনর্গঠনের কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, নারীদের করছে অসম্মান। খুলনা থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা। জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, মানুষ আর মানুষ। শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষের কাছে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। অতীতেও আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম। একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়। মা বোনদের নিয়ে এমন শব্দ ব্যবহার করছে তারা, যা নারীদের জন্য অসম্মানজনক। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারেক রহমান। আইটি পার্ক সহ তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেন তিনি। সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। নির্বাচনী জনসভা মানেই রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নেয় জনগণ, তবে এসব প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তার দল। ধনী গরিবের কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সাম্যের বাংলাদেশ গঠনে তিনি বদ্ধপরিকর। এবং এজন্যই বিএনপি বলছে তারা সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিতে চায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা। এদিকে যশোরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল 5 আগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিচ্ছে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর।
অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে প্রশ্ন তুলেছেন তারেক রহমান। সোমবার বিকেলে যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন তা বলেছেন, অথচ একদিন আগে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যারা নিজের দেশের অর্ধেক মানুষ সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারেন তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, নারীদেরকে শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। তার অভিযোগ, বিগত সরকারের মতো আমি ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদেরকে প্রতিহতের আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান। কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে। কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায় তারা। সকালে ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের সময় তিনি সব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামাত নারীদের কাজ করতে দিতে চায় না, চায় মেয়েদের ঘরে আটকে রাখতে। জামাত আমিরের সাম্প্রতিক এক পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির নারী বিদ্বেষী এমন মন্তব্য করে থাকলে অন্যায় করেছেন। জামাত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ, এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী আমলে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটছে দাবি করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া একই আসনের আরেক প্রার্থী এম.এ. কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে করা রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিঁড়া হচ্ছে, কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে। প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিচ্ছি, সেই অভিযোগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম, যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, ফলে সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একটা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে তাহলে তো সে আরেকটা নব্য স্বৈরাচার হিসেবে আবির্ভূত হবে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামাত সমর্থিত 11 দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।
সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অফ ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। এই সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর। রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। নিজ নিজ এলাকায় গণসংযোগে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জনগণের হয়ে কাজ করবেন। মোবাশ্বের আহমেদের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে ঢাকা ৮ আসনের শাহজাহানপুর সরকারি কর্মকর্তা কলোনি এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের তিনি জানান, তার সমালোচনা করে প্রতিপক্ষের প্রার্থীরা নিজেরই ক্ষতি করছে। এই এলাকার জন্য করেছি, এলাকার জন্য করব, এলাকায় ছিলাম, এলাকায় আছি, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার ক্ষমতা ওদের নাই। আমার অনেক কথা বলার আছে এখানে, ভালো মন্দ অনেক কিছু। এই এলাকার লোক আমার সম্বন্ধে সব কিছু জানে, কিন্তু ওদের সম্বন্ধে কিছু জানে না, সুতরাং ওদের বলার কিছু নাই। এই জন্য পাবলিকের সামনে আবল তাবল বলে প্রলাপ বকে, এতে আমার মানে তাদেরই ক্ষতি হচ্ছে, বরং আমি লাভবান হচ্ছি আল্লাহর রহমতে। এদিকে রাজধানীর ধূপখোলা বাজার এলাকায় সভা ও গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় জনগণের কাছে ভোট চান তিনি। বাংলাদেশের আপামর জনগণ নির্বাচিত হলে গ্যাস সংকট ও যানজট সমস্যার সমাধানে আশ্বাস দেন ইশরাক হোসেন। আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা, সেগুলো আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ বাড়ছে। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন। উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও শ্রমিক কলোনিতে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি তার। তারানগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বিবিরহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, উদ্বোধন করেন নির্বাচনী ক্যাম্পেইনের। একই আসনে জামায়াত ও ১১ দলীয় জোট প্রার্থী অধ্যাপক নুরুল আমিন দৌলতপুর, নানুপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যস্ত সময় কাটিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে সিলেট ১ আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদি। আম্বরখানা এলাকা থেকে শুরু হয় তার গণসংযোগ। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররাও। গোপালগঞ্জ ২ এবং ৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারণায় যোগ দিয়েছিলেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, আধিপত্যের রাজনীতির দিন শেষ, জুলুম শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। ঝালকাঠি ২ আসনে নলছিটি শহরের লঞ্চঘাট এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একই আসনে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুর করিম নলছিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে ঝালকাঠি ১ আসনে ধানের শীষে ভোট চেয়েছেন রফিকুল ইসলাম জামাল। জয়পুরহাট ১ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যান বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। জয়পুরহাট স্টেডিয়াম থেকে মিছিল বের করে লিফলেট বিতরণ করেন। মাগুরা কাউন্সিল পাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন মাগুরা ১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান। সঞ্চালনা করেন মাগুরা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন। মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ করেছে হিজরা সম্প্রদায়। সদর উপজেলার ডাউটিয়া বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও প্রচারণা চালান।
নোয়াখালী 1 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ঝুন্দপুর ও আনন্দীপুর এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন তিনি। নাটোরে নিজ আসনে প্রচারণা চালান নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। একই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণের পক্ষে গণসংযোগ করেছে জেলা জাসাস। প্রচারণায় অংশ নেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ও মেহেরপুর জেলার সমন্বয়কারী আহসান হাবিব। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে জানে না, আল্লাহ তাদের উপর রহমত করেন না। দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ তার। তিনি আরো বলেন, যারা এসব করছে তাদের গলাতেই তা ফাঁস হবে। চট্টগ্রাম ও কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুম শুভ। 5 জনসভা সহ নির্বাচনী প্রচারের কর্মসূচি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দিনভর কক্সবাজার ও চট্টগ্রামের এসব জনসভায় কথা বলেন তিনি। সকালে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী পৌঁছান জামায়াতের আমির। কক্সবাজারে 2টি এবং চট্টগ্রামে 3টি জনসভায় যোগ দেন। মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পরে বাহারছড়া গোল চত্বরে মুক্তিযোদ্ধা মাঠে আলাদা জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজার ছেলে রাজা হবে সেই রাজনীতি জামায়াত চায় না। 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। বলেন, বিজয়ী হলে মা বোনদের সম্মান মাথায় তুলে রাখবে তার দল। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর চট্টগ্রাম 15 আসনের লোহাগাড়া উপজেলায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। দুপুর 2টায় চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন। সন্ধ্যায় নগরীর বন্দর হাই স্কুল ও কলেজ মাঠে সবশেষ জনসভায় বক্তব্য রাখেন। সীতাকুণ্ডের জনসভায় আমির বলেন, দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে যে রায় হয়েছে, আসছে নির্বাচনেও দেশের মানুষের একই রায় হবে। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে কেউ টাকা দিয়ে ভোট কিনতে আসলে তাদের পুলিশে দিতে সবার প্রতি অনুরোধও জানান জামায়াত আমির। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচনী সহিংসতার আশঙ্কা করে টিআইবি জানিয়েছে, তফসিল ঘোষণার পর এই পর্যন্ত 15 জন নেতাকর্মী নিহত হয়েছেন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, জুলাই আন্দোলন থেকে রাজনীতিক ও আমলারা কোনো শিক্ষাই গ্রহণ করেননি। গত 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলে মনে করে টিআইবি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা প্রাপ্তি বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বলা হয়, বিচার, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সহ কোনো খাতেই গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা কিংবা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানবতা বিরোধী মামলায় জড়িয়ে মামলা বাণিজ্য, প্রতিশোধ পরায়ণ বিচার ব্যবস্থা সহ অপরাধীদের গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া অনিয়ম দুর্নীতি প্রতিরোধেও তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানানো হয়। দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার যে অঙ্গীকার ছিল, সেখানেও প্রত্যাশিত ভূমিকা পালনে সরকারের ব্যর্থতা ছিল। অনেক বিভিন্ন ধরনের স্বার্থের দ্বন্দ্বপ্রসূত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং কোনো কোনো মন্ত্রণালয়ে বা উপদেষ্টার কার্যালয়ে দুর্নীতির অভিযোগ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামমাত্র অনুসন্ধান পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। অর্থাৎ একই ধরনের চর্চা, যে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি তাদের দুর্নীতির
সুরক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা দুর্নীতি দমন কমিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি পালন করেন না। বেসরকারি বিনিয়োগ স্থবিরতা দেখা গেছে, এক্ষেত্রে কঠোর ঋণ নীতি, উচ্চ সুদ এবং রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলা হয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি কনসেশন চুক্তি মাত্র 12 দিনে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বড় দলগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতির কথা জানান তিনি। আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকারের সেই এখতিয়ার আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু আমার যেই কারণে উৎকণ্ঠাটা বেশি বা সহিংসতার জন্য বাংলাদেশে কোনো নির্বাচনে সহিংসতা মুক্ত হয় না। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগে এবং প্রতিরোধক কৌশল যদি নির্ধারিত না হয়, শুধুমাত্র মানে বিভিন্ন কি বলে যে আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি হৃদরোগ চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এ সময় ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ক পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ঢাকা 17 আসনের তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। এর আগে গেল শনিবার বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিমের তত্ত্বাবধানে ঢাকা 17 আসনের মহাখালী 7তলা বস্তি, করাইল বস্তি ও ভাসানটেক বস্তিবাসীর জন্য মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়। কার্যকর আইন প্রয়োগ না হলে সাইবার বুলিং প্রতিরোধ হবে না বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর বায়ু দূষণ, যানজট, তরুণদের কর্মসংস্থান সমস্যা সহ নানা বিষয়ে কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে রাজধানীর বনানী ডিওএসএস মাঠে ব্যতিক্রমী এই চায়ের আড্ডা। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত এই আড্ডায় সোমবার বিকেলে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। এতে তরুণ প্রজন্মের বিভিন্ন ভাবনা ও কর্মপরিকল্পনা শোনেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে আলাপে উঠে আসে রাজধানীর বায়ু দূষণ, যানজট, তরুণদের চাকরিসহ নানান সমস্যার কথা। প্রাইমারি পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর হবে বলে মত জাইমা রহমানের। সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্ক, এগুলো যে ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা 17তে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশনস, মোর অ্যাক্সেস, কিন্তু ইকুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসিবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আই এম শিওর দে আর ভেরি ব্রাইট পিপল দেয়ার, ভাসান থেকে। সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসে। মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার ওনাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, তাহলে মানে হ্যাঁ ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে লাগবে। সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোট একটা কমিটি নিজেরাই করে ভলান্টিয়াররা ওরা প্রতি রবিবার, প্রতি শনিবার পরিষ্কার করতে। আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে। আমরা যে পরের 20 বছর, 25 বছর, 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু
মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, একটু লাইটিং কাঙ্ক্ষিত দেশ বিনির্মাণে সকল প্রতিষ্ঠান দায়বদ্ধতা নিয়ে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা দেখেন মতবিনিময়ে অংশ নেওয়া তরুণ ভোটাররা। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, তো গার্মেন্টস সেক্টরেও হয়তো দেখা যায় যে দের ইজ নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট দখলের অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই ঘটনায় গেল বছরের 13 জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক সাক্ষ্য গ্রহণ ও মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। সোমবার রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয় একমাত্র আসামি খুরশিদ আলমকে। শুনানি শেষে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। দুদক আইনজীবী বলেন, আসামিরা টাকা নিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। একই মামলায় শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। একই সাথে প্রত্যেকের বিরুদ্ধে জরিমানা করা হয় 1 লাখ টাকা। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জামাত আমিরের পোস্টে নারীদের নিয়ে দেয়া বক্তব্য তাদের প্রতি অবমাননাকর। এই থেকে প্রমাণ হয় ভবিষ্যতে নারীদের প্রতি জামাতের আচরণ কেমন হতে পারে। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন, নারীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে পুরো নারী সমাজ লজ্জিত এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পরে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জামাতের আমিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। কাকরাইল ও নাইনটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। একটি দল যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণা করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন,
এই নারী পুরুষের সবার আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সবার দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন, আর না হলে যদি না দেন তাহলে ভাববো আপনারা নিজেদেরকে পতিতা বলে স্বীকার করে নিয়েছেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় কাল থেকে 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা ধর্মঘটে তৃতীয় দিনে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কাজে চলছে অচল অবস্থা। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদ করায় বন্দরের যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। দুপুরে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিলে বাধা দেয় পুলিশ। পরে বন্দর ভবন চত্বরে মঙ্গলবার থেকে 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ওমর ফারুকের দাবি, কর্মবিরতিতে তেমন প্রভাব পড়ছে না। অন্যদিকে বন্দর এলাকায় মিছিল সমাবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখেই পোর্টে অচল অবস্থা তৈরি করছে কর্মচারীরা। সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন ও রমজানের আগে এই ধরনের ঘটনার মাসুল কে দেবে তা জানা নেই। অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে, এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে এটা ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি উপরে কিছু বলতে চাচ্ছি। শেরপুরের শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় প্রধান আসামি শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক সহ মোট 40 জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত 28 জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় এক অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এই ঘটনায় দায়ের করা মামলায় রবিবার প্রধান আসামি শেরপুর 3 আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক সহ 40 আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। আইনজীবী জানান, নির্বাচনের মাঠ থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি 8 বছরের নির্যাতন ও অবিচারের জন্য সুবিচার চেয়েছেন। তার জেরা বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত 3 আসামিকে চিহ্নিতও করেছেন তিনি। রবিবার ও সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের মামলায় সাক্ষ্য দেন তিনি। জবানবন্দিতে আমান আজমি বলেন, ডিজিএফআইয়ের গুমের শিকার হয়েছিলেন তিনি। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা 3 সেনা কর্মকর্তাকে জড়িত বলে চিহ্নিত করেন তিনি। এই মামলায় শেখ হাসিনা সহ 13 জন আসামি। জবানবন্দিতে আমান আজমি তার উপর অত্যাচার ও নির্যাতনের বিচার দাবি করেন। এর আগে বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। আগামী বৃহস্পতিবার আমান আজমিকে জেরা করবে আসামি পক্ষের আইনজীবীরা। সংসদ নির্বাচন ও গণভোটের আর বাকি মাত্র 10 দিন। তবে ব্যাপক প্রচারণার পরও গণভোট বিষয়ে এখনও স্বচ্ছ ধারণা নেই শরীয়তপুরের প্রায় 12 লাখ ভোটারের বড় একটি অংশের। এমন বাস্তবতায় সচেতন মহল ও বিশ্লেষকরা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এটি। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের তথ্য ছবিতে রিপোর্ট। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসনের দৃশ্য প্রায় একই রকম। ভোটারদের অনেকেই জানেন না গণভোটে হ্যাঁ কিংবা না কোনটিতে কি সুফল মিলবে। পদ্মা মেঘনা বেষ্টিত এই জেলায় নির্বাচনী হাওয়া বইলেও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ধোঁয়াশা। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ডামাডোল থাকলেও দক্ষিণাঞ্চলের এই জেলার ভোটারদের একটি বড় অংশ এখনও জানে না গণভোট আসলে কি, কেন এবারের ব্যালট বক্সে 2টি ভিন্ন রঙের ব্যালট পেপার থাকবে।
হাবট না ভোট এটা তো আমরা জীবনে শুনিনি, আজকে শুনলাম নতুন যে এটা কোন মার্কা আবার ভোট দিচ্ছে, এখন আমরা ভোট দিব এটুকুই আমরা জানি, এর সম্বন্ধে আর কোনো হাবট না ভোট এটুকু বুঝি না। না হো ভোট সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আমরা খেটে আমরা কাজ করি, আমরা না হো ভোট কিছু বুঝি না। না হো ভোট দিলে কি এটা তো আমরা বলতে পারি না। এই হুনি মানুষের মুখে টেলিভিশনে না হো ভোট, হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে আমরা এটা কিছুই বুঝি না, এটা কি। এদিকে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণাও জোরদার করেছে। তবে সচেতন মহলের আশঙ্কা, প্রান্তিক মানুষের কাছে যদি বিষয়টি পরিষ্কারভাবে না পৌঁছায় তাহলে ভোটের মাঠে বিভ্রান্তি কিংবা ভুলের সম্ভাবনা থেকেই যাবে। তবে জেলা নির্বাচন কর্মকর্তার আশা, নির্বাচনের আগেই সাধারণ মানুষ গণভোট সম্পর্কে অবগত হতে পারবে। জনগণকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ ভোটের পক্ষে কি কি প্রস্তাবনা রয়েছে, যেগুলো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন কিনা। আর যদি না ভোট হয় তাহলে তার ট্র্যাডিশনালি যা আছে তাই চলবে। নির্বাচনের সময় যত কমছে সচেতনতার ঘাটতি ততই উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় ভোটের দিন ভোটাররা কতটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে ৬,০০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে আইসিসি। ভারতীয় মিডিয়ার তথ্য, এতে বিশ্বকাপ থেকে আইসিসির আয়ে বিরাট ধাক্কা লাগবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইসিসির সদস্য সকল দেশই। বিশ্বকাপে সেরা হাই ভোল্টেজ নয়, সবচেয়ে দামি ম্যাচও ভারত পাকিস্তান দ্বৈরথ। আইসিসির যে কোনো আসরে ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার ফান্ড ফুলে ফেপে ওঠা। আইসিসির ফান্ড রাইজিং এর জন্য বিশ্বকাপ পর্যায়ে ভারত পাকিস্তানের ম্যাচ রাখা হয় এক গ্রুপে। অন্ততপক্ষে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ বিশ্বকাপে একবার হলেও যাতে মুখোমুখি হয়। সম্প্রচার সত্ত্ব, টাইটেল সত্ত্ব, স্পন্সরশিপ এবং টিকেটিং থেকে টি-20 বিশ্বকাপে যেখানে অন্য ম্যাচগুলোর গড় মূল্য 140 কোটি টাকার মতো, সেখানে ভারত পাকিস্তান ম্যাচের মূল্য $500 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা। কিন্তু বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসিও ভারতকে শায়েস্তা করতে পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বয়কটের সিদ্ধান্তে আইসিসিকে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ভারতীয় মিডিয়ার তথ্য, আর্থিক ক্ষতির মুখে পড়ায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে টিভি সম্প্রচার থেকে বড় অঙ্কের ছাড় চেয়েছে জিও স্টার। আইসিসির সাথে জিও স্টারের 4 বছরে $3 বিলিয়ন সম্প্রচার চুক্তি আছে এবং চুক্তিতে আইসিসির সকল ইভেন্টেই এই দুই দেশকে একবার হলেও মুখোমুখি হতে হবে। তবে এই ম্যাচটি শেষ পর্যন্ত না হলে শুধু আইসিসিরই আর্থিক ক্ষতি হবে না, পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। প্রোপাগান্ডায় ভয় পায় না জামাত বললেন ডাক্তার শফিকুর রহমান। কর্মক্ষেত্রে নারীদের পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস। সারা দেশে প্রচার প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা। নির্বাচনে সহিংসতার আশঙ্কা টিআইবির, তফসিল ঘোষণার পর এ পর্যন্ত নিহত 15 জন, প্রতিহতে ব্যবস্থা নেয়ার তাগিদ। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, ববি ও রূপন্তীর 7 বছরের সাজা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।